হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা খুবই মজার একটি গল্প। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। গল্প শুরু করার আগে বলে নিচ্ছি, আমার গল্পগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছি এক গৃহস্থর এক মেয়ে। আমার খুবই ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, যখন থেকে আমি বুঝতে শিখি যে আসলে বিয়ে হবে, অন্যের ঘরে চলে যেতে হবে, সংসার করতে হবে, স্বামীর বাবা মা নিজের বাবা মা হবে, হাজব্যান্ডের যত আত্মীয় স্বজন আছে বিপরীতে তারা সবাই আমার নিজের আত্মীয় স্বজন হবে। মেয়ে বলতেই বাবা মার বাড়ির হচ্ছে মেহমান। যখন থেকে বুঝলাম আমি এই বিষয়গুলো, তখন থেকে আমার না খুব কষ্ট লাগতো। আমি বললাম, এটা কী কথা? যারা আমাকে জন্ম দিয়েছে তাদেরকে ছেড়ে দূরে চলে যাব, ওই বাড়ির লোকজন আমার আপরে, এরকম হয় নাকি? তখন গ্রামের নানি দাদিরা অনেক শয়তানি করেই বলতো, আরে হয় না মানে অবশ্যই হয়। বিয়ে হলে তখন এসব কথা আর মনে রাখবে না, দেখবে আমাদেরকেই ভুলে গেছে। একে অপরের সাথে এভাবে বলে বলে আমাকে চেতাতো। তো আমিও হচ্ছে যে চেতে যেতাম, খুবই রাগ করতাম। তারপরে আমার নানি একদিন আমাকে বলে, দেখ তুই কথা রাগারাগি করিস কেন, তোর এগুলো কোন অভ্যাস? এটাই বাস্তবতা। তখন আমি নানিকে বললাম, দেখো তুমিও এসব শুরু করলে। নানি বলল, দেখ শুরু করিনি, যেটা বাস্তবতা সেটাই বললাম। তুই এসব নিয়ে মানুষের সাথে যত চিল্লাচিল্লি করবি মানুষ তোকে আরও তত চেতাবে, ওসব বাদ দে, নিজের লেখাপড়ায় মনোযোগ লাগা, আর সামনে কিভাবে ভালো রেজাল্ট করবি, ভালোভাবে বড় হবি, বড় কোনো উচ্চ পদে চাকরি করবি, সেসবের দিকে তুই তোর ধ্যান জ্ঞান সব লাগিয়ে দেয়। আমি বললাম, হ্যাঁ সে তো আছেই, কিন্তু তোমরা তো বারবার আমার ধ্যান ভ্যাটকায় দাও, ফাঁক পাইলে ধ্যান ভ্যাটকাও, এটা কিন্তু মোটেও উচিত নয়। যাকে আমি মাস্টার্স কমপ্লিট করলাম, করার পরে আমার ইচ্ছে ছিল আমি বাইরে চলে যাব। বাবা বলল, মা বলল যে আমার একটাই মেয়ে, আমি আসলে এরকম বাহিরে টাহিরে দেবো না। তো বাবা মার বিরুদ্ধে আসলে কথা বলা যায় না, তো কথা বলিনি। তো আমাকে দেখার জন্য হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় বাড়ি, সব থেকে বড় মান সম্মানওয়ালা লোক, সব গ্রামেই এরকম একজন থাকে। ওই তো বা মানে কি বলবো, নাম করা একজন থাকে। তো যাক, ওটা ছিল শিকদার বাড়ি। শিকদার বাড়ি থেকে হচ্ছে আমার জন্য বিয়ের প্রস্তাব আসে। বিয়ের প্রস্তাব নিয়ে আসে হচ্ছে ওর মা নিজেই ঘটক পাঠিয়েছেন। তো বাবা হচ্ছে না করে দেয়। তো ঘটক প্রশ্ন করলো যে এত বড় বাড়ির ছেলে, বিয়ের প্রস্তাব আসলো, আপনি না করে দিলেন? বললো, আসলে ও বাড়িতে কোনো কিছু আমার ঠিক লাগে না। তো যে বাড়ির কোনো কিছু আমার কাছে ঠিক লাগে না, সে বাড়িতে আমি কি করে মেয়ে বিয়ে দেবো? তো বিষয়টা শুনতে একটু অবাকই লাগলো, কারণ ওই বাড়ির ছেলেকে তো আমিও দেখেছি। ওরা ছিল দুভাই, দুভাই মোটামুটি অনেক ভালো, কিন্তু রিজনটা আসলে কোথায় ছিল আমার জানা নেই। যাকে বাবার ইনডাইরেক্টলি না করে দিয়েছে। তারপরে আমার ওটা না করে দেওয়ার পর আমার বাবাকে রাস্তাঘাটে অনেকবারই ধরেছে শিকদার সাহেব যিনি ছিলেন। যাই হোক, ওইটা গেল। যাওয়ার পর মা ডায়াবেটিস বেড়েছে, আমি শহরে গেছি ডাক্তার দেখানোর জন্য। সঙ্গে আমি তো আসি, মাকে ডাক্তার দেখানো কমপ্লিট করে বাড়িতে আসছিলাম। তো এমন সময় দেখলাম যে আমরা যেখানে ডাক্তার দেখাই সেখানে একটা ছেলে, নাম ছিল ওর হৃদয়। হৃদয় দেখতে অনেক উঁচা, লম্বা, সুন্দর। তখন পর্যন্ত জানতাম না নাম কি। যাই হোক, সে তার মা চিকিৎসা করাতে এসছে। করে বের হচ্ছিলাম আমরা একসঙ্গেই। হ্যাঁ, কেউ কাউকে চিনি না। তো মার সঙ্গে এক কথায় দুই কথায় ওনার মার সাথে কথাবার্তা হয়ে যায়। হয়ে যাওয়ার পর গ্রামের ঠাই ঠিকানা জিজ্ঞাসা করে। করার পর মার সাথে ফোনে 2-4 দিন কথা হওয়ার পরে ওনারা হচ্ছে যে আমাদের বাড়িতে লোক পাঠায়, ঘটক পাঠায়। পরে জানলাম সেটা হচ্ছে খান বাড়ির ছেলে। ওদের বাড়ি একদম শহরে। হ্যাঁ, অনেক নাম ডাক আছে। যাই হোক, এখন ঘটকের সাথে ওর নানা হচ্ছে ইনডাইরেক্টলি এসেছে, নানার কথাই ওঠা বসা হতো আর কি। যাই হোক, ওর নানা আসলো, আসার পরে এখন আমাকে বউ বানিয়ে নিয়ে যাবে, এতে করে যা করা লাগে সে করবে। ইনফ্যাক্ট বাবাও আর কোনো আপত্তি দেখালো না। আমাদের বিয়েটা অ্যাটলিস্ট হয়ে গেল। হৃদয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আমি তো লজ্জায় কথাই বলতাম না হৃদয়ের সঙ্গে। প্রথম খুবই লজ্জা পেতাম।
তারপরে আন্টি থেকে মা ডাকতে হবে, সেখানে আরও বেশি লজ্জা পেতাম। বাই দ্য ওয়ে, আমাকে আমার বাড়ি থেকে সব কিছুই বলে দেওয়া হয়েছে। আমার নানি আমাকে অনেক কিছুই বলছে। প্রথম প্রথম তো আমার নানি আসা যাওয়া করতো, এক পর্যায়ে হচ্ছে আমার বিয়ের 1.5 মাস হয়ে গেল। তো বারবার তো নানি এসে থাকতে পারবে না, তারপরও আমি খুবই বাড়িতে যেতে চাইতাম, যেতাম, নানিও আসতো, থাকতো, মোটামুটি মন একদমই টিকতো না। তো 1.5 মাস পার হয়ে যাওয়ার পর সব বুঝটুস দেওয়ার পরে মোটামুটি আমি হাজব্যান্ডের বাড়িতে থাকি, যেরকম আরও 10টা বউ সংসার করে ওভাবেই করছি। তো হৃদয় এমনিতে খুব ভালো ছিল, কিন্তু আমার বিয়ের পর থেকে হচ্ছে হৃদয় কখনো আমার কাছে আসেনি। ইনফ্যাক্ট আমার সাথে কখনো হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কই গড়ে তোলেনি। যা কিছু ছিল সব কিছু মৌখিকভাবে দেখানো। তো আমি হৃদয়কে জিজ্ঞাসা করলাম, আপনার মনে কি অন্য কেউ আছে? বললো, আসলে এই বিষয়ে আমি এখন কথা বলবো না। দুজনকে আরও চিনতে হবে, জানতে হবে, আন্দাজে একটা কিছু করলে তো হবে না। আমি বললাম, দেখেন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। বললো, হ্যাঁ, সবই তো আছে আমাদের বাড়িতে, কী নেই বলো? টাকা পয়সা, সোনা দানা, কী নেই? জায়গা জমি, কী নেই? কী লাগবে তোমার? সব কিছু আছে, জাস্ট আমাকে একটু সময় দাও। এমনিতেও আমাকে অনেক রেসপেক্ট করতো, সম্মান করতো, ওদিকে কোনো সমস্যা ছিল না। যাই হোক, তো একটাই নাতি, নানার বাড়ি তো হচ্ছে এক নাতি, ওখানেও আরেক নাতি, আরেক ভাই ছিল, সে আগেই বিয়ে করে বাইরের কান্ট্রিতে সেটেল হয়ে গেছে। তো হৃদয়কে নিয়েই হচ্ছে সবার স্বপ্ন। তো বাবার বিজনেসেরও দায়িত্ব হচ্ছে হৃদয়ের, আবার নানার হচ্ছে 65 বছর, ওনার বিজনেসের দায়িত্ব হচ্ছে হৃদয়ের। মানে সব কিছু দেখভাল, হিসাব কিতাব ওকে রাখতে হয়। বাই দ্য ওয়ে, এই জন্য ওকে বিজনেসের কাজে মাঝে মধ্যেই দেশের বাইরে যেতে হয়। যাকগে, তো নানা সবসময় আমাদের সঙ্গেই থাকতো, মানে আমার নানা শ্বশুর সবসময় আমাদের সঙ্গেই থাকতো। আর আমার শাশুড়ি মা, আমার তো শ্বশুর ছিলেন না, আমার শাশুড়ি মা প্রায় সময় অসুস্থ থাকতো। উনি মাঝে মধ্যে বোনের বাড়িতে বেড়াতে যেত, ওনার বাপের বাড়িতে বেড়াতে যেত। যদিও হচ্ছে যে সবাই এখানেই থাকতো, কিন্তু উনি গ্রামে যেত আর কি। মানে ওনার বাবার যে গ্রামটা ছিল, ওনার দাদার বাড়িতে উনি একটু ঘুরতে পছন্দ করতেন খুব। তো মাঝে মধ্যেই যেত আর কি, যে 2-4 দিন থাকতো, আবার চলে আসতো। তো আমি আর নানা একাই থাকতাম, আমার নানা শ্বশুর বাড়িতে একাই থাকতাম। ওনার দেখভাল, ওনার মেডিসিন টাইম মতো, খাবার দাবার সব কিছু আমি টেক কেয়ার করতাম। তো যাকগে, আমি যখন টুকিটাকি কাজকাম করতাম, আমার নানা শ্বশুর আমার দিকে কেমন যেন ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে থাকতো। আমি ভাবতাম বৃদ্ধ মানুষ, এই জন্যই কোনো ব্যাপার না। তো রান্নাঘরে রান্না করতে যেতাম, সেখানে হুট করে দেখতাম যে মানে যে দাঁড়ায় রয়েছে, কোনো আওয়াজ নাই, কিছু নাই। তো এভাবে কয়েকদিন দেখতে দেখতে আমার নানা শ্বশুরকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা নানা, তোমার এটা কোন অভ্যাস? তুমি শুধু ওইখানে ওখানে দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে থাকো। বললো, তুই জিনিসটাই তাকানোর মতো, তোকে দেখতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি তোর দিকে তাকিয়ে থাকি। কেন, তোর কি খারাপ লাগে? আমাকে, হ্যাঁ, আমার মাঝে মাঝে মানে লজ্জার কাছেও লজ্জা পেয়ে যায় তোমার তাকানো দেখে। হ্যাঁ, সে হাসির ছলে আমাকে জড়িয়ে ধরলো, ধরে চুমো দিল। আমি বললাম, না না। বললো, এটা কোনো ব্যাপারই না। যাই হোক, সব কাজকাম শেষ করে সেদিন আমার শাশুড়ি মাও ঘুরতে গিয়েছিল। সেদিন তার বড় বোনের বাড়িতে গিয়েছিল, মানে আমার খালা শাশুড়ি বাড়িতে গিয়েছিল। তো আমি গোসল করলাম, গোসল করে আমার ঘরে ঢুকলাম, ঢুকে আমি চেঞ্জ করছিলাম, শুধু টাওয়াল দিয়ে পেঁচানো ছিলাম। তো আমার নানা শ্বশুর হুট করে পিছন থেকে এসে আমাকে ধরলো, ধরার জোড়ায় ধরলো, ধরে বলতেছে, কোনো সাউন্ড করো না, কোনো শব্দ করো না, ঠিক আছে? চিল্লাচিল্লি করলে মান সম্মান যাবে, আর যদি চুপচাপ করে থাকো খুব মজাও পাবে, আর হচ্ছে কোনো কিছুর অভাবও থাকবে না তোমার। আমি বললাম, দেখেন নানা, এগুলো একদমই ঠিক নয়, আপনি এটা কী বলতেছেন? বলে, একটু দেখো। আমি বললাম, তাছাড়া আপনার এত বয়স হয়েছে, আপনার কি নেটওয়ার্ক আছে নাকি? মনে হয় তো না যে আছে। বললো, তাইলে তো এবার 100% হবে, আছে না নাই দেখাতে হবে না? অমনি আমাকে দুমড়ে ধরে যেমনি কচি কচি হচ্ছে পেয়ারা খুব কচকচ কচকচ করে খেতে শুরু করে দিল। আর আমি জীবনের ফার্স্ট টাইম ছিল, খুবই অদ্ভুত কিছু পরিবর্তন অনুভব করলাম, খুব ভাল লাগছিল। তো যাই হোক, একটা প্রকার সে এতটাই আমাকে উত্তেজিত করেছে যে আমি নিজেকে আর আটকে রাখতেই পারলাম না। তখন আমি নিজেকে উন্মুক্ত করে দিলাম। দেওয়ার পরে সে মানে এমন কোনো একটা অংশ নাই যেখানে সে মানে ভালোবাসা না দিয়ে রাখেনি।
তো আমি এক মুহূর্তে মানে একদম কোনো পানির মতো বিখরে যাই ওনার প্রত্যেকটা ছোঁয়াতে। বাই দ্য ওয়ে আমি সব কিছু উন্মুক্ত করে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে উনি আমাকে আরও অনেক মজা দিল। দেওয়ার পর পানির ট্যাঙ্কিতে নেমে পড়লো। নেমে পড়ে সেখানে তো ইচ্ছা মতো পানি খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, খাইতে খাইতে একটা সময় ট্যাঙ্কির বাহিরে উঠে এলো সব কিছু। তারপরে মেশিন সেট করে দিল। মেশিন যখন সেট করে দিল তখন তো মাথাই নষ্ট, এই বয়সে এই অবস্থা। তারপরে পাক্কা 40 মিনিট মেশিন স্টার্ট থাকলো। খুবই খুবই মজা পেলাম। থাকার পরে হচ্ছে একসাথে আমরা শেষ করলাম। করার পরে আমার নানা শ্বশুর আমাকে বলে, কী মজা পেয়েছো? বললাম দারুণ পেয়েছি। তো সেদিন রাত্রে আরও 3বার হয়েছে। তো এভাবেই আমার শাশুড়ি মা বাড়িতে না থাকলে হচ্ছে সে অনেক সুন্দর করে করে আমাকে মজা দিত। তো যাকে এভাবেই কিছুদিন চলতে থাকে। আর আমার হাজব্যান্ড, তার সাথে তো আমার সম্পর্ক আর হয়েই উঠলো না। এভাবেই আমাদের সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে। তো গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড